আমি বললাম না, রিকশায় যাব। মানে রিকশা করেই যাব। নাওমির দৃঢ় কথায় তালহা চমৎকার হাসল। ওকে খোঁচা দিয়ে বলল, কিন্তু তোর কথা শুনছেটাকে? নাওমির ঘোর অপমান লাগল। ও বলল, তোকে আমি জিজ্ঞেস করছি নাকি? হুকুম করছি। তুই আমায় হুকুম করার কে শুনি? তোর একমাত্র বউ। ছেহ ইয়াক ইয়াক। তালহার মুখে কেউ যেন তিতা করলা ঠেলে দিয়েছে। ওর মুখটা তিক্ত হয়ে গিয়েছে, নাকের পাটা ফুলিয়ে নিজের মায়ের উদ্দেশ্য বলল, মা, শেষমেশ তুমি আমার জীবনটা খেয়ে দিলা। হায় হায়, আমারে এই পত্নীর সঙ্গে বেঁধে দিলা। আরুষি বেগম চরম বিরক্ত, উনি কোমরে এক হাত রেখে দুইটারে দেখছেন শুধু। তালহা নিজের দুঃখ যখন প্রকাশ করতে ব্যস্ত তখনই নাওমি ওকে মৃদু ধাক্কা দিয়ে বলল, এখন কান্না করে কোনো লাভ নেই চান্দু, চল আমার সাথে রিকশায়। তুই বলবি আর আমি শুনব। এই ভুল ধারণা তোরে দিলটাকে শুনি? কোনো ভুল ধারণা না, আমি রিকশা করেই যাব। তুই গেলে যা, না গেলে নাই। যত সব ছোটলোকি কারবার। তালহার মুখে হতে এইটুকু শুনতাই নাওমি তীক্ষ্ণ চোখে চাইল। কণ্ঠে রাগ নিয়ে বলল, আইছে আমার জমিদার সাহবে। আমি জমিদার, তোর মতো না। দেখ ফাটা তাল, একদম বাড়াবাড়ি করবি না। আমি বলছি আমি রিকশায় যাব মানে রিকশা করেই যাব। তালহা ওঠ নিজের কথায় অনড়। সেও একই ভাবে বলল, আর আমি বলছি আমি বাইকে করেই যাব মানে যাব। তুই আমায় রিকশায় করে নিতে পারলে নে। বলছি না রিকশা। আমি বলছি না বাইক। রিকশা, বাইক। নাওমি ওর মুখের কাছে এসে আঙুল তুলে তার দিকে মুখ নাচিয়ে নাচিয়ে বলল, রিকশা রিকশা রিকশা। তালহাও একই কাজ করল, আঙুল তুলে শুধালো, বাইক বাইক বাইক। নাওমি এবার আরো মাথা এগিয়ে নিল। তালহাও একই কাজ করল। দুজনের কপাল ঠেকল একে অপরের সঙ্গে, কিন্তু সেদিকে ওদের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। তারা ব্যস্ত যুদ্ধে। তালহা নিজের মাথা দিয়ে নাওমির দিকে চাপ দিতে দিতে শুধালো, আমি বাইকে যাব মানে বাইকেই যাব। কারো বাপের ক্ষমতা থাকলে আমাকে ওই ভাঙাচুরা রিকশায় নেক পারলেট। নাওমি নিজের মাথা দিয়ে ওকে চাপ দিল। তালহা এক কদম পিছিয়ে যায়। নাওমি দাঁত করমর করে বলল, আমি রিকশায় যাব মানে রিকশা যাব। তোর ওই ফটফুটিতে আমি উঠব নাট। তালহা ও মাথা দিয়ে চাপ দিল। নাওমি এক কদম পিছিয়ে যায়, এমন লাগছে যেন দুটি মহিষ একে অপরকে সিং দিয়ে গুতা দিচ্ছে। তালহা নিজের কোমর দুদিকে নাড়িয়ে বলল, আমার ওই বাইকে তোকে উঠালে তো। তুই তো তার যোগ্য না। তোর এই ভাঙা বাইকে উঠার জন্য যেন আমার বইয়ে গিয়েছে। আমি রিকশায় যাবট। ছোটলোকি চিন্তাধারা। অসভ্য বেয়াদব বউ স্বামীর কথা শুনে নাট। নাওমি ওর কথায় চুল টেনে ধরল, নাটকীয় ভঙ্গিমায় বলল, ওরে আমার স্বামী নামক অস্বামীরে, কি বললি আমি বেয়াদব? আমি বেয়াদব হইলে তুই কি শুনি? তুই তো বড় বেয়াদব। তালহা নিজের চুলের ব্যথায় চোখ মুখ খিচে নিল। নাওমিকে ছাড়ানোর চেষ্টা করতে করতে শুধালো, পচা নারিকেল ছাড় আমারে। নিজে তো টাকলি, এখন আমাকে টাকলা বানানোর ধান্দায় আছিস। ছাড় আমায় ছাড়া। নাওমি ছাড়ল না, বরং নিজের সিদ্ধান্তে অটল রইল। সে ওর চুল টানতে টানতে বলল, আগে বল রিকশায় করে যাবি। তালহা চমকে উঠল। ও না সূচক মাথা নাড়িয়ে বলল, ওরে চালাকের বাচ্চা, কি চালাকি? আমি যাব না রিকশায়। তো আমিও চুল ছাড়ব না। আমার মনে হয় হাত নাই। এই বলে তালহা হাত বাড়িয়ে নাওমির চুলে হাত দিল। ওর মাথার চুল ধরে টানতে লাগল। মাঝ রাস্তায় অবাক কাণ্ড। সদ্য বিবাহিত স্বামী স্ত্রী একে অপরের চুল টানছে। কেউ কাউকে ছাড়ছে না। কিছু কিছু লোকজন রাস্তায় ছিল যারা একটু পরপর ওদের দিকে তাকাচ্ছে আর মিট মিট করে হাসছে। আরশি বেগম লজ্জায় মাটিতে নুয়ে গেলেন। কিন্তু এদিকে নাওমি ছাড়ছে না তালহার চুল। আর না তালহা ছাড়ছে নাওমির চুল। একে অপরের সাথে ষাঁড় ঝগড়ায় মেতে আছে তারাট। এখন বলবেন ষাঁড় ঝগড়া আবার? এই এক ষাঁড় নিজের শিং দিয়ে অন্য ষাঁড়ের শিঙে গুতা দিচ্ছে। আবার বলতে পারেন এইটা হলো গুতাগুতি ঝগড়া। ওরা একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে, চুল ধরে টানছে। আবার একটু পরপর গালি ছুটছে। কুত্তা চোর, তুই কুত্তা চোরের নানি। নাওমি ওর চুল আরো জোরে টেনে ধরে বলল, আমি তোর নানি লাগি তাই নাট। ফাটা তাল, খসখসে তাল, ছেঁচা তাল, তোর নাম তাল তাল তাল। সর পল্টি মুরগি, তুই মোরগ, তুই মোরগের বউ, মুরগি। ফাটা তাল, পচা নারিকেল। তারা চিহ্ন। আরুষি বেগম আর সহ্য করতে পারলেন না। চারপাশের মানুষ হাত তাকিয়ে আছে এই সব দেখে। সম্মান আর থাকল না তার। উনি রেগে দিলেন ধমক, এই চুপ কর তোরা দুইটায়, না হলে মাঝ রাস্তায় জুতো পেটা করব তোদের। নাওমি আর তালহা আরুষি বেগমের রাগী কথায় থেমে যায়। কিন্তু একে অপরকে তখনও ছাড় দেয়নি। ওরা আরুষির দিকে তাকিয়ে আছেন, ওদের একে অপরের চুল ধরে দাঁড়িয়ে থাকতে দেখে। আরুষি বেগম রেগে ধমকের সুরে বললেন,
কিরে এমন সংসেজে দাঁড়িয়ে আছিস কেন? ছাড় একে অপরকে। ওনার কথায় ওরা নিজেদের দেখে নিল। এরপর তালহা সেভাবেই বলল, মা প্রথমে ওকে ছাড়তে বলো, এরপর আমি ছাড়ব। আরুষি নাওমির দিকে আশা নিয়ে তাকাতেই নাওমি ওনার আশায় এক বালতি জল ঠেলে দিয়ে কটমট স্বরে শুধালো, ফুপি প্রথমে তোমার ছেলেকে বলো ছাড়তে, পরে আমি ছাড়ব। তালহা ওর কথায় নাকচ জানিয়ে বলল, না আগে ওকে ছাড়তে বলো। নাওমি বলল, না আগে ওকে ছাড়তে বলো। তালহা দাঁতে দাঁত চেপে বলল, আগে তুই। না আগে তুই। বললাম না তুই। আমি বললাম না তুই। আবারও ধন্দ লেগে গেল। আরুষি বেগম আর সহ্য করতে পারলেন না। ওদের যদি সারা রাত এইখানে দাঁড় করিয়েও রেখে তবুও তারা ঝগড়া করে কাটিয়ে দিবে। আরুষি চোখ মুখ খিচে চিৎকার করলেন, আরে চুপ পপ। দুইটার মুখ বন্ধ হলো অমনি। কিন্তু চুল কেউই ছাড়ল না। আরুষি বেগম দুইটাকে রাগী চোখে দেখতে দেখতে বললেন, নাটক করিস তোরা আমার সাথে? আগে তুই এই সব কি? হ্যাঁ, তালহা চুল ছাড়। নাওমি তুই ও। ওরা দুইটা ওদিকে মাথা নাড়িয়ে বলল, মা আগে ওকে বলো। নাওমি রেগে যায় কিছু বলবে তার আগেই আরুষি বাধা দিয়ে বলেন, কাউকে আগে দিতে হবে না। দুইজন একসাথে ছাড় চুল। কিরে শুনতে পাসনি কি বলেছি? তালহা আর নাওমি একে অপরকে খেয়ে ফেলা নজরে দেখতে লাগলো। দুজন কিছু বলবে তখনই আরুষির তীক্ষ্ণ নজর দেখতেই ওরা ফাঁকা ঢোক গিলল। এরপর তালহা বলল, ওকে ওকে, না তুই আগে না আমি আগে। একসাথে ছাড়বো, ঠিক আছে? ঠিক আছে, চল ওয়ান। তালহা ও বলতে লাগলো, 2 3। বলেই ছেড়ে দিল নাওমির চুল, কিন্তু নাওমি ছাড়েনি। ও গুনতে লাগলো, 4 5 6 7 8 9 1 0। পচা নারিকেল পল্টি মুরগি চুল ছাড় আমার। নাওমি চুল ছেড়ে দিয়ে বলল, 10-এ ছাড়ার কথা ছিল। তালহা কটমট চোখে তাকাতেই নাওমি একই দৃষ্টি ফেলল। আরুষি বেগম ওদের মাঝখানে গিয়ে দুইটার পিঠে হাত রেখে রাগী কণ্ঠে বললেন, তোদের দুইটারে মন চায় চটকিয়ে কান লাল করে ফেলি। আর শুন না, তালহা যাবে বাইকে আর না নাওমি যাবে রিকশায়। দুজন একসাথে বলে উঠল, তাহলে কিসে যাব? আরুষি ব্যাং করে বলল, কিসে যাব মানে? হেঁটে যাবি। তোরা দুজনে আজকে যা করেছিস তার একটাই শাস্তি, বাড়ি অবধি পথ হেঁটে যাবি। আমি আর কথা শুনব না। এই তালহা বাইকের চাবি দে। জলদি দে। তালহা দাঁড়িয়ে আছে, তার কলিজার টুকরাটা মায়ের হাতে কি করে তুলে দিবে সে? কষ্ট লাগবে না তার? হো লাগবে তো। কিন্তু আরুষি ছেলের করুণ দৃষ্টি তে গললেন না। ওর পকেটে হাত ঢুকিয়ে চাবির রিংটা বের করে নিলেন। নাওমির হাত থেকে ছোট পার্স ব্যাগটা নিয়ে নিলেন। আঙুল তুলে শাসিয়ে বললেন, থাক এখন এই মাঝ রাস্তায়। শুন, বাড়ি ফিরে যদি তোদের আমি না দেখি না তাহলে জীবনেও বাড়ি ঢুকতে দিব না। আমি গেলাম এবার, যা। আরুষি বেগম সেখান থেকে চলে যায়। নাওমি ঠোঁট উল্টে ফেলল। আকাশের দিকে তাকালো। আজ কদিন ধরেই ঝুম বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে তার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো এই বৃষ্টির সময় শহরের এই রাস্তার যা অবস্থা থাকে, তা দেখলেই বমি পায় ওর। নাওমি নিজের পায়ের হিলের দিকে তাকালো, এ নিয়ে হাঁটা যাবে না। একটুও না। ওদের বাড়ি এই খান থেকে না হয় 30 মিনিটের পথ। এইটুকু পথ হাঁটা নাওমির জন্য কোনো ব্যাপারই না, তবে এই উঁচু হিল পরে হাঁটা অসম্ভব। তালহা জানে ওর মনে কি চলছে। ও তীক্ষ্ণ চোখে নাওমিকে দেখতে দেখতে মনে মনে বলল, এই জুতোর ভয় দেখিয়ে আমায় বিয়ে করেছিস তাই না? এবার দেখ আমি কি করি। তালহা গলা খাকারি দিয়ে বলল, তা তুই যদি চাস তোর জুতো জোড়া খুলে আমার জুতো জোড়া পরতে পারি। না মানে এতটা পথ এই সুন্দর জুতো নষ্ট হয়ে যাবে না? নাওমি সন্দেহের চোখ তুলে তাকালো। তাকে তাকাতে দেখে তালহা ভাবহীন বলল, এমন ভাবে দেখার কি আছে? না মানে তোর মুখে আমার ভালো চাওয়াটা ঠিক মানালো না। তালহা এগিয়ে যেতে যেতে বলল, এই কারণেই বলে কারো ভালো চাইতে নেই। নাওমির মুখ খারাপ হলো, কিন্তু বলে না মাইকার চিপায় পড়লে আর কি করার আগে। নাওমি নিজের জুতো খুলতে চাইল, কিন্তু নিচু হতে পারছে না কারণ লেহেঙ্গাটা যথেষ্ট ভারী। নাওমি এদিক সেদিকে নিচু হওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। তালহা তা দেখে ঠোঁট টিপে হাসল, এরপর বলল, খরগোশের বাচ্চার মতো লাফিয়ে লাভটা কি? হারামি, একটু সাহায্য তো করতে পারিস। ঈশ্বর, আমার মনে হয় ঠেকা পড়ছে। তোর ওই পাথরের মতো হাত আমি নিজের বুকে কেন লাগাবো? কুত্তা, তুই কুত্তি। নাওমি ক্লান্ত, বউ সাজ আর এই ভারী লেহেঙ্গা নিয়ে আর থাকা যাচ্ছে না। ও তালহার দিকে তাকাতেই সে বলল, একটু ভালো করে বল প্লিজ। বল প্লিজ তালহা সাহেব। আমার লাগবে না বলা, এইভাবেই যাব। বলেই হাঁটা ধরতেই তালহা ওর সামনে দাঁড়ালো। নাওমি আর চোখে তাকাতেই ও বলল, মাকে কথা দিয়েছি তোর খেয়াল রাখবো, না হলে আমার ও ঠেকা লাগে নাই।
ও এক হাত বাড়িয়ে দিতেই নাওমি কত সময় তাকিয়ে থাকল। এরপর ওর হাতের উপর হাত রেখে ভর দিয়ে অন্য হাত দিয়ে জুতো জোড়া খুলল। তালহা ওকে দেখছে শুধু, জুতো খুলে শান্তির শ্বাস ফেলল। বলল, উফ, বাঁচা গেল। তাই না সোনা? নাওমি চোখ তুলে তাকাতেই দেখল তালহা মিটমিট করে হাসছে। ও বলল, এমন ডাইনির মতো হাসছিস কেন? নাওমির কানের কাছে মুখ নিয়ে তালহা ফিসফিস করে বলল, বাসর রাতে বউয়ের জুতো হরণ করতে যে কি মজা সেটা তুই বুঝবি না পাগলি। নাওমি আসলেই বুঝল না, ও তাকিয়ে থাকল। এরপর হঠাৎ করেই নাওমির জুতো জোড়া আঙুলের মাথায় ঠেকিয়ে দিল এক দৌড় সামনের দিকে। নাওমি চোখ বড় বড় করে তাকালো, ও এবার বুঝল কি হয়েছে। ও চেঁচিয়ে বলল, তালহার বাচ্চা দাঁড়া, আমার জুতো নিয়ে কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। তালহা দৌড়ে যেতে যেতে বলল, এই হিল দিয়ে আমায় বিয়ে পড়িয়েছিস, তোর এই হিল, হাহা। বলেই দৌড়াতে লাগল। নাওমির সব থেকে প্রিয় হিল এইটা ছিল। এই তো গত রাতেই কিনেছে। ও সেটাকে তালহার হতেই দিবে না। ও নিজের লেহেঙ্গা দুহাতে উঁচু করে ধরে কাদা মাখা রাস্তায় তালহার পেছনে পেছনে ছুটতে লাগল। তালহা আগে তো, নাওমি পেছনেট। নাওমি চেঁচিয়ে বলছে, কুত্তা চোর, এখন আবার জুতো চোর হয়ে গেলি। দাঁড়া, আমার জুতো দে। নিজের সদ্য বিবাহিত স্ত্রীর জুতা চুরি করতে তোর লজ্জা লাগে না? তালহা দৌড়াতে দৌড়াতে বলল, যেখানে সদ্য বিবাহিত স্ত্রীর বস্তু হরণ করতে লজ্জা লাগে না সেখানে এইটা সামান্য জুতো? সত্যি বেবি, আমার এক ফোঁটাও লজ্জার পানি নেই। রাতে বউয়ের বস্তু হরণ, দিনে তার জুতো হরণ, উফ্ফসেই ফাটা তাল। দ্বারা বলছি, না হলে ভালো হবে না কিন্তু। আমি ভালো হতে চাইও না। সরি সোনা, আয় আয় ধর পারলে। তুই আমার হাতে তো একটু আয়, তোকে লেবুর মতো চিপড়াবো। কুত্তা, দ্বারা বলছি। না 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 না। তালহা ভেংচি কেটে দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়েও নিজেকে সামলে নিল। কিন্তু থামল না, মুখ ফিরিয়ে নাওমিকে জিভ দেখালো। নাওমির দৌড়াতে কষ্ট হচ্ছে, নিজের কপাল চাপড়াচ্ছে। স্লা কপাল আমার, কি করে ভুলে গেলাম এইটা হলো মির্জাফরের নাতি, ও তো বেইমানি করবেই। তালহা, বাচ্চা ভালো হচ্ছে না কিন্তু। তালহা শুনল কি তার কথা? দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই, নাওমি হাঁপিয়ে যাচ্ছে এইভাবে দৌড়াতে দৌড়াতে। কিন্তু হাল ছাড়ছে না। ওরা দুজন দৌড়াচ্ছে, দূর থেকে দৃশ্যটা অসাধারণ দেখতে। বর চুরি করেছে বউয়ের জুতো। তা নিয়ে বউ তাকে তাড়া করছে। এদের 1 মিনিটও বনে না, তাহলে এদের মাঝে কি কখন প্রণয়ের আগমন ঘটবে? সব সময়ই একে অপরকে সহ্য করতে না পারা মানুষ দুটি কি কখন একে অন্যের জান হয়ে উঠতে পারবে? হবে কি প্রণয়ের ঝাঁজ? আকাশটা গুমোট আধারে নিমজ্জিত। চারপাশ শুনশান হয়ে আছে। ঠান্ডা হাওয়া বইছে রাস্তায়। রাতের এখন সময় প্রায় 12টা। লোকালয় এখনও সবখানি লোকজন ঘরে উঠেনি। কিছু কিছু বসে আছে এখনো রাস্তার ধারে। কেউ বা দোকান খুলে বসে আছে এখনো। কেউ বা পথের পথিক হয়ে এদিক সেদিকে ছুটছে, কেউ কেউ একদম অচেনা। এইটা হলো ঢাকা নারিন্দা হলদে মসজিদ। নামেই শুধু, কাজে নয়। এই যে মসজিদের সামনের দিক দিয়ে নগ্ন পায়ে পিচ ঢালা রাস্তায় বধূ সেজে দৌড়ে যাচ্ছে নাওমি। গত রাত আর দিনভর ঝুম বৃষ্টি হয়েছিল। তার কারণে রাস্তাঘাটের ছেদছেদে অবস্থা। দেখতেই কেমন ঘেন্না লাগে, তবুও এই মমের মতো নরম আর ফর্সা পানিয়ে ওকে কাদামাটি পাড়িয়ে দৌড়াতে হচ্ছে নিজের সদ্য বিবাহিত স্বামী তালহা পেছনে। এইটা স্বামী কম, স্বামী বেশি। কখনো বা মাঝরাতে তার কুকুর চুরি করার স্বভাব। কিংবা বিয়ের 1 ঘন্টা বেরিয়ে যেতে না যেতেই নিজের বিবাহিতা স্ত্রী এর পায়ের জুতো নিয়ে গায়েব হয়ে যাওয়ার। নাওমি দৌড়াতে দৌড়াতে প্রচুর ক্লান্ত, ওর শরীর আর ভার নিতে পারবে না। তবুও রাগ আর ক্ষোভ নিয়ে সে দৌড়ে যাচ্ছে তালহা পেছনে। শরীরটা তিরতির করছে রাগে, ও ক্রোধে ফেটে পড়ার কণ্ঠে শুধালো, ফাটা তাল, একটা বার খালি হাতে তো আয়। তোকে লেবুর মতো চিপড়াবো, এরপর সেই খোসাকে পাথর দিয়ে ছেঁচব। দাঁড়া বলছি। তালহা যে নিরুত্তর থাকার মতো লোক নয়। সে বান্দা দৌড়াতে দৌড়াতেই একটি বার পেছনে ফিরে চাইল। মুখটা গোল করে শুধালো চেঁচিয়ে, উম্মাহ বেবি, আগে আমায় ধরে তো দেখা, এরপর না হয় যা করার করিস। নাওমি রাস্তার পাশে পড়ে থাকা ভেজা মাটি নিজের মসৃণ হাতে তুলে নিল মুঠো ভরে। কোনো দিক না তাকিয়ে সোজা ছুঁড়ে মারল তালহা বরাবর। তালহা পিছিয়ে গিয়েও রক্ষা পেল না। নাওমি রাগান্বিত কণ্ঠে রাগ ঝাড়ল, তাও চেঁচিয়ে, শালা কুত্তা চোর, তোরে কি আমি জীবনেও হাতে পাবো না মনে করছিস? তোকে আমি। বলতে বলতেই আরো এক মুঠো ভরতি ভেজা বালি, বলতে গেলে কাদা, ছুঁড়ে মারল। তালহা সামনের দিকে সরে গিয়ে মুখ ভেঙচি কাটল। ঈশ্বর সাইছে বলে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তোর দশাও একই, মুখোমুখি হওয়ার তো সাহস নাই, হুদাই আমার পেছনে বালি ছুড়ছিস। নাওমি রাগ এবার আকাশ ছুঁয়ে গেল।
আধা ঘন্টার মতো সে দৌড়িয়েছে এই ছেলেটার পেছনে, তাও এই ভারী লেহেঙ্গা গায়ে জড়িয়ে। রাস্তায় কয়েকবার সে হোঁচট খেয়ে ব্যথা পেয়েছে, এরপর উপর কাদায় ছ্যাঁতো রাস্তা। ঈষস কি বিচ্ছিরি কি বিচ্ছিরি। নাওমির মন চাইছে এই তালহার মাথায় একটা বাড়ি দিয়ে ফাটিয়ে দিতে। ও আরো কতগুলো মুঠো ভরতি ভেজা বালি নিয়ে ছুঁড়ে মারল তালহার মুখ বরাবর, চেঁচিয়ে বলল, তোর মুখে গু পড়ুক হারামি, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর মাথা খালি হয়ে যাক, তোর সংসারে কঠিন ঠাডা পড়ুক, তোর টাকের উপর তাল পড়ুক, ফাটা তাল। নাকের পাটাটা বেশ লাল করে গালি ছুড়ছে নাওমি। ওর কথায় তালহা নিজের কোমরে দুহাত রেখে বলল, তুই কি ভালা মানুষ, পল্টি মুরগি কোথাকার। নাওমির রাগ বাড়ল, ও সাবধানীর বাণী ছুড়ল অমনি। দেখ তালহা, ভালোই ভালোই বলছি, আমার জুতো জোড়া ফেরত দিয়ে দে, নইলে কিন্তু। তালহা বেশ ভাবসাপ নিয়ে বলল, নইলে কি শুনি, কি করবি তুই আমার? যা করার করে গিয়ে। আমি দিব না মানে দিব না। তালহা, বাচ্চা। বলতে বলতেই নাওমি তালহার দিকে এগিয়ে আসছিল। হাতে কাদা দিয়ে ওর দিকে ছুটছে, তালহা ও পিছিয়ে যেতে লাগল। নাওমি এগিয়ে আসতে আসতে কাদা ছুঁড়ে মেরে বলল, এখন পিছিয়ে যাচ্ছিস কেন? তালহা পিছিয়ে যেতে যেতে শুধালো, দেখ নাওমি, একদম এগিয়ে আসবি না। মাঝ রাস্তায় এই রোমান্টিক রাত পার করার আমায় নিয়ত নাই। ইয়াক, তোর সাথে আবার রোমান্টিক? নো নো, তোর জন্য রোমান্টিক হবে, আমার জন্য রোমান্টিক। তালহা ফালতু কথা বন্ধ করে জুতো দে। আমি মন থেকে দুঃখিত, তবে এই জুতো জোড়া আমার কাছে থাকিবে। জুতো কি তোর বাপের নাকি? বাপ না হোক বাটপার বউয়ের তো। তুই বাটপার না, আমার বউ বাটপার। ফাটা তাল দে জুতো। ঠেকা লাগে নাই। নাওমি এগিয়ে এসে ওকে ধরতে নিবে, তখনই তালহা পিছিয়ে যেতে লাগল। নাওমি দৌড়ে আসবে তালহার কাছে, তখনই রাস্তায় বেশ জোরে হোঁচট খেয়ে গেল। সোজা মুখ গিয়ে পড়ল তালহার বুকে। তালহা চোখ মুখ বন্ধ করে নিল। নাওমি পায়ে বেশ জোরে ব্যথা পেয়েছে। ও আর্তনাদ করে উঠল পা নিয়ে। আহহ, গেল আমার পা, আল্লাহ, বাবা জান, ব্যথা পাইছি। পা ধরে কান্না করছে নাওমি, এখনো তালহার সাথে লেগে আছে। মাঝ রাস্তায় নাওমির চিৎকার শোনা যাচ্ছে শুধু। নিস্তব্ধ রাতে ওর কান্নার শব্দ এই এরিয়ায় ছড়িয়ে পড়তে দেরি নিবে না। তালহা চটজলদি ওকে ধরে বলল, আরে থামো থামো, জামাই মারার মতো কাঁদছিস কেন? থামো, মসজিদের লোকজন এসে পড়বে। নাওমি পা ধরেই ভা ভা করে কান্না করছে। মাটিতে বসে পড়তে নিবে তখনই তালহা ওকে হাত দিয়ে ধরে দাঁড় করিয়ে রাখল। বলল, ছি, এই কাদাতে বসবি নাকি? আর প্লিজ কান্না থামা। নাওমি কান্না করতে করতে বলল, সর আমার থেকে, ছাড় আমার থেকে। তুই কুত্তা, আমার পায়ে ব্যথা পাইছি। তালহা চারপাশে তাকালো। আশেপাশে পরিচিতি অনেকেই আছে। যদি কেউ উঠে দেখে এই কাণ্ড, তাহলে আরশি বেগমের কানে খবর যেতে সময় নিবে না। ও নাওমিকে চুপ করার ইশারা করে বলল, থামো বইন থামো, লোকজন এক হয়ে যাবে তো। নাওমি ওরে একটা চড় মেরে ভা ভা করে কান্না করতে করতে বলল, হোক এক, আমি সবাইকে বলে দিব তুই একটা জুতো চোর। এই বলেই আরো জোরে কাঁদতে লাগল। তালহা কি করবে বুঝতে পারল না। ও দ্রুত মাটিতে বসে ওর জুতো ওর পায়ের সামনে দিয়ে কান ধরে বলল, এই নে মেরি মা তোর জুতো। আর কান ধরছি, সরি ও বলছি। তুই প্লিজ কান্নাটা অফ কর। নাওমি চোখ পিটপিট করে দেখল ওকে। তালহা অসহায় মুখ করে আছে। নাওমি নাক ফুলিয়ে ফের ভা করে কেঁদে দিল। হাত পা ছড়াছড়ি করার মতো করে বলল, না না, লাগবে না আমার জুতো। এই জুতো দিয়ে কি আচার দিব এখন? সারা রাস্তা আমি ময়লার উপর দৌড়ে এসেছি। আমার পা নষ্ট হয়ে গিয়েছে তোর কারণে। আমি এখন পায়ে কত জোরে ব্যথাও পাইছি তোর কারণে। আমি এখন এই জুতো নিব না। আমি এইভাবেই থাকবো, এইখানেই থাকবো। অ্যাজা অ্যাজা। তালহার মাথায় হাত, যে মেয়ে নিজের বিয়েতে কাঁদেনি, সে সামান্য জুতোর জন্য কাঁদছে, আশ্চর্য। নাওমির চিৎকারে শব্দ বাড়ছে তো বাড়ছে। ও উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা আয় আমার কাঁধে ভর দে, তোকে বাড়িতে নিয়ে যাই। জুতো পর। তুই খা এই জুতো এখন। আমি নিব না এইটা। আর তোর কাঁধে আমি ভর দিব কেন? আমি সবাইকে ডেকে বলল তুই একটা কুত্তা চোর। তালহার তো বেশ রাগ লাগছে, কিন্তু এখন যদি ঝগড়া করে তাহলে আরশি বেগম যে মার দিবেন তাতে তালহা শেষ। ও নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে করতে বলল, ওকে ওকে, আমি মানছি। আমি কুত্তা চোর, কিন্তু প্লিজ কান্না থামা। নাওমি যেন সুযোগ পেল ও কান্না করতু করতে বলল, তুই বিলাই ও চোর। তালহা অবাক, বিড়ালের সাথে তার আবার কি সম্পর্ক? ও ভাবতে লাগল। আর তখনই নাওমির কান্না। ও সব চিন্তা সাইড ফেলে বলল, তালহা যা হচ্ছে হতে দে। তোর সময়ও আসবে। ও নাওমির দিকে তাকিয়ে বলল,
আচ্ছা আমি বিড়ালেরও চোর। নাওমি কান্না করতে করতে বলল। বল তুই জুতো চোর। তালহা তাও মেনে নিয়ে বলল। হ্যাঁ আমি জুতো চোর। নাওমি ফের বলল। বল তুই জিলিপি চোর। তালহা সেটাও মানল, শুধালো। হ্যাঁ আমি ওইটা চুরি করি। বল তুই ফাটা তাল। হ্যাঁ আমি ফাটা তাল। বল তুই টাকলা। আমি একটা ফাঁকা তাল, টাকলা তাল হইছে। এবার আয় জুতো পর। নাওমি দুদিকে মাথা নাড়িয়ে বলল। না না না, আগে বল তুই প্রতি শুক্রবার মসজিদের সামন থেকে জুতো চুরি করিস। তালহা এইবার ক্ষেপে যায়। না সে এইটা মানবে না। ও বলল। একদমই না। মানবি না তুই? না, সত্যি, একদম সত্যি। যেটা করি না সেটা কেনই বলবো? তাহলে আমি অ্যাজা। নাওমি জোরে চিৎকার করতে লাগলো। তালহা জানে নাওমি নাটক করছে, ও কোমরে হাত রেখে বলল। ওরে নাটকবাজ রে, চোখে নাই জল মুখেই তোর বল। পল্টি মুরগি একটা। চুপ কর নিজের ন্যাকামি। নাওমি থামলে তো, সে উল্টো ঘুরে ঘুরে কাঁদতে লাগলো। কান্না তো না, আসলে সে চিৎকার করছে। যাতে মানুষজন এক হয়। তালহার মাথা গরম হয়ে যায়। ও কি করবে ভেবে পায় না, তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে চেঁচিয়ে বলল। ওকে ফাইন, ফাইন, মানলাম, আমিই জুতো চুরি করি। হইছে, এইবার এইটা পর আর বাড়ি চল। নাওমি কিছু সময় ওকে দেখল। তারপর ঠোঁট ভেঙে কেঁদে উঠল। তালহা, রাগ উঠে গেল। ও দাঁতে দাঁত ঘষে বলল। আবার কি? সব তো মানলাম, এখন কেন ভেবাচ্ছিস তুই? নাওমি কান্নার মাঝেই থেমে থেমে বলল। আমার পায়ে নোংরা লেগে আছে। জুতো পরলে জুতো ও নষ্ট হয়ে যাবে। ও তো দামি জুতো নষ্ট করতে আমি পারবো না। অ্যাজো। তালহা বিরক্ত, অনেক বিরক্ত। যত সব নাটক এই মেয়ের। ও ধমকে বলল। তাহলে পরিসনি জুতো, হাতে নে আর হাঁটা ধর। এবার আরো দ্বিগুণ জোরে কান্না করতে লাগলো। তালহা ওর চিৎকার একুট পিছু সরে যায়। কানে হাত দিয়ে ও ধমকালো। এই তোর সমস্যা কি? এখনো চেঁচাচ্ছিস কেন? নাওমি নাক টানতে টানতে শুধালো। আমার পায়ে ব্যথা। আমি হেঁটে যেতে পারবো না। কিন্তু লাফাতে তো ঠিকই পারছিস। পল্টি মুরগি। তুই কুত্তা, অ্যাজা আমি যাব না। সবাইকে বলবো তুই আমার পা ভেঙে দিছিস। আই উইশ যদি সেটা আসলেই হতো। কি বললি? তালহা থতমত খেল। নিজেকে সামলে, মুখখানি গম্ভীর করে বলল। কিছু না, কিন্তু এখন যাবি কিভাবে? পায়ে তোর ব্যথা। জুতো তুই পরবি না। আর এইখানে কোনো এই সময়ে গাড়ি পাবো না। সামনেই বাড়ি। কি করবি? নে আমায়। তালহা কপাল কুঁচকে বলল। তোকে নিব মানে? কোথায় নিব? নাওমি নাক টেনে চোখ পাকিয়ে বলল। নাটক করছিস আমার সাথে? বুঝো না কচি খোকা তুমি? নে আমায়। তালহা ওর কথায় রেগে যায়। রাগ নিয়ে বলল। আজীব মেয়ে তো তুই, তোকে আমি কোথায় নিব? আর নিব মানেটা কি? এমন ভাব করছিস যেন তুই কিছুই বুঝিস না। নাটক কম করে আর আমায় নে। আরে ধুর, কোথায় নিব? কোথায় নিবে মানে? আরে ওইখানে নে। তালহা ফাঁকা ঢোক গিলল। চারপাশে সরু চোখে তাকিয়ে সে ফিসফিস করে বলল। দেখ নাওমি, এইটা খোলা রাস্তা। কথাবার্তা সাবধানে বল। যদি মানুষজন শুনে কি মনে করবে বলতো? আমি জানি তুই কন্ট্রোলেস, কিন্তু তাই বলে রাস্তাতেই। নাওমি তালহার কথার আগামাথা কিছুই বুঝতে পারল না। ও না বুঝে তাকিয়ে রইল। খানিকটা সময় নিয়ে ভাবার পর বুঝতে পারল তালহা কথার যথেষ্ট মর্ম। আর তা মস্তিষ্কে সেট হতেই নাওমির চোখ দুটো বড় বড় হয়ে যায়। ও মুখ চোখ কুঁচকে নিল, ছেহ ছেহ করে উঠল অমনি। ছি কুত্তা, হা রামি টাকলা। তোর মনে মনে এই ছিল? ছেহ ছেহ, বদমাইশ শাহলা। ছি তুই কি নেগেটিভ। হারামি, আমি তোকে পিঠে চড়াতে বলছি। আর তুই এই সব ভাবছিস? ইয়াক। অবশ্য আমার মতো সুন্দরীদের দেখলে যে কেউই গলে যাবে। কিন্তু তোর তলে তলে এইসব চলে? গালি ছুড়তেই তালহা চট করে উঠল। ও নিজের সাফাই গাইতে শুধালো। এই সুন্দরী নামক বানদরী। কে বলছে তুই সুন্দরী? তোকে দেখলে তো বাদর ও বমি করবে। শুন, আমি ময়ূরের মতো সুন্দর। ভুল, তুই ময়ূরের পায়ের মতো দেখতে। ফাটা তাল, মুখ সামনে কথা বল। তুই বল পচা নারিকেল। কুত্তা, কুত্তি, তুই, তুই তুই তুই। নাওমি ওর কথায় রেগে যায়। কোনো কিছু না ভেবেই চিৎকার করতে শুরু করল। আর বলতে লাগলো। যতক্ষণ অবধি তুই আমায় পিঠে না চড়াবি ততক্ষণ অবধি আমি এইভাবেই চিৎকার করব। অ্যাজা অ্যাজা। কর কর বেশি করে। ঈশ্বর শখ কত, আমার পিঠে চড়বে। মামা বাড়ির আবদার পাইছে। নিব না, যা সর। নিবি না? না, তাহলে আমি চিৎকার করে লোকজন জড়ো করব আর বলবো তুই এই মসজিদ থেকে জুতো চুরি করছিলি। আমি হাতে নাতে ধরেছি দেখে আমায় ধরে মারছিস। বলে দিব সবাইকে, অ্যাজা। বাঁচাও বাঁচাও।
নাওমি এই বলেই চেঁচাতে লাগলো, এই এরিয়ায় একবার যদি উঠে চোর এসেছে, তাহলে সারা এলাকার লোকজন একত্রে হয়ে যাবে। দেখবে মানুষটাকে, আগে গণ্য ধোলাই দিবে আগে। তালহা যদিও নাওমির ধমকিতে ভয় পায় না, কিন্তু এই মেয়ের ননস্টপ চেঁচানো ওর মাথা ব্যথা তুলছে। ও রাগে খিচে আছে, নাওমি তত বেশি চেঁচাচ্ছিল। কোনো দিক না পেয়ে তালহা এগিয়ে এসে সোজা নাওমিকে পাঁজকোলে তুলে নিল। নাওমি পড়ে যাওয়ার ভয়ে তালহার গলা জড়িয়ে ধরল। নাওমি অবাক হলো, হঠাৎ এমন কিছু হবে সে ভাবতেই পারেনি। ও চটজলদি বলল, কি করছিস কি করছিস তুই? আমায় কোলে কেন নিলি? তালহা তাকালো গরম চোখে, বলল, তাহলে ফেলে দেই? নাওমি পড়ে যাওয়ার ভয়ে ওর গলা আঁকড়ে ধরে বলল, এই না না, একদম না, কিন্তু আমি বলছি পিঠে চড়ব। আমায় দেখে কি তোর ঘোড়া মনে হলো? পিঠে চড়ব মানে কি? এমনই থাক না হলে। আমার জুতো। তালহা রাগী লুক দিতেই নাওমি বাচ্চাদের মতো বলল, আমি পিঠে চড়তে চাইছি, তুই দিলি না, এখন আমার জুতো জোড়া তো নে। তালহা রাগী চোখে তাকিয়ে চুপচাপ আঙুলের ডগায় ওর হিল জোড়া তুলে নিল। এরপর চোখ গরম করে বলল, এখন একদম চুপ থাকবি বাকিটা রাস্তায়। যদি কিছু বলিস তাহলে একদম ফেলে দিব। ইস তোকে আমি ভয় পাই নাকি? পাস না ভয়? উহুম, একদম না। তাহলে দিলাম ফেলে। এই না না, আমি চুপচাপ থাকব। তালহা ওকে সরু চোখে দেখল। নাওমি ওর গলা শক্ত করে জড়িয়ে ধরল, একদম বুকের সাথে লেগে থাকল। তালহা হাঁটা শুরু করতে করতে বিড়বিড় করল, কি দিন কাল এলো, এই পচা নারিকেলকে আমার কোলে চড়িয়ে নিতে হচ্ছে। কপাল আমার, কি স্বপ্ন ছিল, বিয়ের রাতে বউকে বাইকে চড়িয়ে পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবো আর এইখানে সবাই এই পচা নারিকেলের দোষ। কি বললি তুই? তালহা শান্ত চোখে তাকালো, সঙ্গে সঙ্গে দুটি চোখের চোখাচোখি হলো, না চোখ স্থির তাকিয়ে। হঠাৎ ঝগড়া করার ইচ্ছে মরে গেল। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল দুজনের মনে। খোলা আকাশের নিচে, খালি ভেজা রাস্তা, উপর দাঁড়িয়ে দুজন। চারপাশে ঠান্ডা আর কোমল বাতাস বইছে, ডান দিকে নীল আর সাদা পাথরের চকচক করতে থাকা মসজিদ। তিন রাস্তার মোড়ে নাওমিকে কোলে তুলে দাঁড়িয়ে আছে। গায়ে কাটা দেওয়ার মতো তালহার চাহনি। নাওমি যে হারালো তালহার ও গভীর চোখের মাঝে। মুখে বিরক্তিটা হঠাৎ দূর হলো, কেমন অনুভূতি হচ্ছে কারো জানা নেই। মাতাল করার মতো কিছু একটা, কিন্তু কি? কে রে ওইখানে? মসজিদের ইমাম সাহেবকে বেরিয়ে আসতে দেখে তালহা হুঁশ ফিরল। মাঝরাতে যদি ইমাম সাহেব দেখেন এইখানে নাওমিকে কোলে নিয়ে দাঁড়িয়ে, তাহলে বিষয়টা অন্য রকম দেখাবে। তালহা হাঁটা শুরু করল, তবে নাওমি চোখ সরায়নি। দেখতে লাগলো ওকে। তালহা হাঁটতে হাঁটতে বিরক্ত হয়ে বলল, এইভাবে চোখ দিয়ে গিলা বন্ধ কর, না হলে একদম ফেলে দিব। আছাড় দিয়ে কোমর ভেঙে দিব। তুই উষ্টা খা কুত্তা, খেলে একা না, তোকে নিয়েই খাবো আহ। বলতে বলতেই দুইটায় সামনের দিকে হোঁচট খেয়ে পড়ে যেতে নিল। নাওমি ভয় তালহার গলা শক্ত করে আঁকড়ে ধরল, জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, তালহা তালহা। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে আছে মেয়েটা। তার কুঁচকে যাওয়া ভ্রুটা অসাধারণ দেখতে। তালহার আজ প্রথম মনে হলো নাওমিকে ভীতু রূপে দেখতে বেশ লাগে। বলা যায় ওকে ভয় পেলে অতিরিক্ত সুন্দর দেখায়। কোথায় আগে তো সে দেখেনি। কিন্তু আগে তো নাওমি কখনোই ওর এতটা কাছে আসেনি, আর না তার ভীতু মুখ দেখছে। তালহা নাওমিকে নিয়ে পড়তে পড়তেও বেঁচে যায়, এই মেয়েটার মুখে মায়া আছে। যা ওকে বাঁচিয়ে দিল। তালহা নাওমিকে দেখছিল গভীরভাবে। ওর ভীতু চোখ, খিচে রাখা মুখশ্রী, বধূ সাজাহা অসাধারণ দেখতে তো এই রমণী। আর তার সেই মেরুন রঙের তিলটা, ল্যাম্পপোস্টের আলোয় তাকে মায়াবী লাগছে। নাওমি পিটপিট করে তাকালো, এখনো ভ্রু তার কুঁচকে আছে। তালহাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ও অবাক হলো, ধমকে বলল, এই ছোকরা কি দেখছিস? চোখ নামা, না হলে চোখ তুলে ফেলবো। ওর কথায় হুঁশ ফিরল। তালহার এত সময়ে স্মরণ হলো সে কি দেখছিল। ও নিজকে সামলে নিল, নিজেই নিজেকে গালি দিল। সে কিভাবে এই নাওমিকে নিয়ে ভাবছিল? এইটা তার জানের শোক্র। ও গলা খাকারি দিয়ে বলল, দেখছিলাম তুই ঠিক কতটা ইয়াক দেখতে। মানে, চুপ কর। তোর মুখের কথা শুনতেও আমার বিরক্ত লাগে। লাগুক, বেশি করে লাগুক। আজকের থেকে তোকে আমার এই কথাই শুনতে হবে, বুঝলি? তালহা আকাশের দিকে তাকিয়ে দুঃখ প্রকাশ করে বলল, ইয়া আল্লাহ, এই বান্দরণীকে কেন নিজের মাসুম বান্দার গলায় ঝুলিয়ে দিলে? কি বললি? তোকে পাগল বলছি। তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। ওহ তাই না? তাহলে দেই ফেলে? এই না না না, সরি বল। বলবো না। তাহলে দিলাম নিচে ফেলে। দে ফেলে দে, আমিও তোর কান বরাবর দুইটা লাগাবো।
কি বললি? দেখ দেখ, আমি দেওয়ার আগেই তুই বয়রা হয়ে গিয়েছিস। তালহা রাগে গোজগোজ করতে ও নাওমি নিজের হাত হালকা করে নাওমিকে ফেলে দিতে নিতেই নাওমি ওর চুল টেনে ধরে নিজের কাছে আনলো। কোনো দিক না তাকিয়ে সোজা তালহার গলায় নিজের দাঁত বসিয়ে দিল। ছেলেটার চোখ বড় বড় হয়ে গেল। নাওমি যেন আপেলের টুকরো তে কামড় বসিয়েছে। তালহা ব্যথায় ছটফট করে উঠল। হাত সরিয়ে নিতে চাইলেই নাওমি আরো জোরে কামড় দিল। তালহা ব্যথায় চিৎকার করে বলল, ছাড় ছাড় রাক্ষসী রানী কটকটি, ছাড় আমায়, গেল গেল আমার গলা গেল। আরে কেউ তো বাঁচাও এই শাকচুন্নি থেকে। ওরে আমার সাধের গলা চুপ, একদম চুপ, আমায় যদি ফেলে দিস তাহলে তোকে এইভাবেই কামড় দিব। রক্ত খাওয়া চুড়েল, আল্লাহ গজব ফেলুক তোর মাথায়। তালহা বেশি করবি না কিন্তু না হলে। তালহা কি করবে, সহ্য হচ্ছে না তার। ও কোনো দিক না তাকিয়ে নাওমিকে কোলে রাখা অবস্থায় দিল সোজা দৌড়। এক দৌড়ে তাদের বাড়ির সামনে, মেইন গেটের সামনে এসে ওকে নামিয়ে দিল। গলায় হাত দিয়ে ব্যথায় কাতরাচ্ছে আর গালি দিচ্ছে, পচা নারিকেল, নিকাম্মি, রাক্ষসী, কুত্তি। নাওমি ওর দিকে ভাব নিয়ে তাকিয়ে বলল, তো আজকে আমরা কি শিখলাম তালহা? যে নাওমির সাথে পাঙ্গা নিতে নেই। তাহলে কি হয়? সোজা গলার মাংস উঠে যায়। তালহা কিছু বলবে তার আগেই সেখানে আরুষি বেগম উপস্থিত। হাতে বরণ ঢালা, উনি এসেই ওদের দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে রাগী গলায় বলল, 30 মিনিটের রাস্তায় তোমার 1 ঘন্টা লাগালি কিভাবে? তোদের আগে তো আমি এসে পড়েছি। কোথায় ঝগড়া করছিলি? কিরে কোথায় ছিলি তোরা? তালহা নিজের গলায় হাত দিয়ে মায়ের কাছে নালিশ করল, আম্মা শখ ছিল আমার মেলা, বিয়ার পর বউ গলায় দিল আদরের লাভ বাইট। কিন্তু শখটা তুমি দিলে ভেঙে, এই কুত্তি কামড়ে মাংস খেয়ে নিছে। আরুষি বেগম তালহার কথা বুঝলেন না। নাওমি দিকে তাকাতেই সে দুকা ধুচু করে বোঝালো সে কিছু জানে না। তালহা দিকে তাকিয়ে আরুষি বললেন, কি সব বলছিস, মাথা ঠিক আছে তো তোর? নাওমি তার আগে ওর দিল, ফুপি ওর মাথায় বাজ পড়েছে, এই কারণে সব তার ছিঁড়ে গিয়েছে। পাবনায় নিয়ে যাও। তালহা, পাবনায় যা তুই, আমারে খাইয়া দিচ্ছিস পুরা। ঠাস করে একটা চর দিল নাওমি, রাগী গলায় বলল, ভাষা ঠিক কর তালহা। তালহা গালে হাত দিয়ে মায়ের দিকে তাকাতেই সে অন্য গালে বসিয়ে দিল। আঙুল উঁচিয়ে শাসিয়ে বলল, মায়ের সামনে কিভাবে কথা বলতে হয় জানা নেই তোর? অসভ্য ছেলে, বড় হলি বিয়ে করলি তবুও বুদ্ধি হলো না। তালহা আহাম্মক বনে তাকিয়ে আছে। সে ভুল কি বলল? আসলেই তো নাওমি তাকে কামড়েছে। ও তাকিয়ে থাকল। তখনই আরুষির নাওমির দিকে হাত বাড়িয়ে মিষ্টি হেসে বলল, আয় নাওমি, তোকে বরণ করব। এরপর তোকে যেতে হবে। কোথায়? বাড়িতে? না, তালহার ঘরে। কেন? আরুষির সাথে একজন মেয়ে ছিল। সে হেসে বলল, কেন মানে কি ভাবি? বিয়ে করেছ, বাসর করবে না? তালহা আর নাওমি একসাথে বলে উঠল, কি বাসর? তাও ওর সাথে? বাসর শব্দটা শুনতাই নাওমি আর তালহা মাথায় বেশ বড় সর একটি বাস পড়েছে। এত বড় শোকরটা ওরা কেউ ঠিকঠাক গ্রহণ করতে পারেনি। পারবে বা কেমন করে? যাকে চোখে সহ্য করতে পারত না তার সাথে প্রথমে হলো বিয়ে, এরপর এখন নাকি বাসর। সিরিয়াসলি? বাসর, তাও আবার সাপ আর বেজি মধ্যে? এইটা যেমন আকাশ আর জমিন একসাথে হয়ে যাওয়ার মতো বিস্ময়কর ঘটনার মতো শোনালো না? হ্যাঁ, ঠিক তেমনই লাগলো নাওমি কাছে। সে নাক মুখ খিচে নিল, এমন ভাব যেন দুর্গন্ধযুক্ত কোনো বস্তু তার সামনে রয়েছে। ওর নাক মুখ চোখ খিচে নেওয়াটা পছন্দ হলো না তালহা এই মেয়েটা তাকে পেয়েছে কি? সে কি বসে আছে ওর সঙ্গে বাসর করার জন্য? একটুও না। তালহা সিকেন্দারের একটা মান ইজ্জত আছে। যেন তেনোর সঙ্গে বাসর করে, সেটাকে নষ্ট করা যাবে না। সে কারণে তালহা নাওমি থেকে 2 হাত পাশে দাঁড়িয়ে পড়ল। নাওমি কি কম নাকি? সে তো 4 হাত দূর হয়ে গেল। ওদের এই দূরে সরে যাওয়া দেখে আরুষি আর মেয়েটা কপাল কুঁচকে নিল। তারা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে হঠাৎ করেই আরুষি বেগম গলা ঝেড়ে বলে উঠলেন, তোদের হলোটা কি? এমন দূরে সরে যাচ্ছিস কেন? বিয়ের পর মানুষ কাছে আসো করে আর তোরা দূরে সরো করছিস? নাওমি আর তালহা চমকে উঠল। নাওমি আরুষিকে উদ্দেশ্য করে ক্লান্ত কণ্ঠে বলল, ফুপি, আমার না শরীরটা বেশি টায়ার্ড লাগছে। ফ্রেশ হব। এখন কি এখানেই দাঁড় করিয়ে রাখবে আমায়? আরুষি বেগম তার কথায় হেসে উঠলেন। মজার ছলে শুধালেন, শুনো মেয়ের কথা, আরে তোকে কি আমি সারা জীবন দাঁড় করিয়ে রাখতে এনেছি নাকি? এই বাড়িটা এখন থেকে তোর। তুই এই বাড়ির মালকিন। তোর কি আসতে কোনো অনুমতি লাগবে নাকি? আরুষির কথায় তালহা চোখ চকচক করে উঠল বিস্ময়। ও তড়িঘড়ি করে প্রশ্ন করল, এই বাড়ি ওর মানে? তাহলে তুমি এই বাড়ি ওর নামে লিখে দিলে?
মা তুমি আমার সাথে এত বড় অন্যায় কি করে করতে পারলে? এই মেয়ে তুই আমার মাকে কালো জাদু করেছিস তাই না? কালো জাদু করে আমার ভোলা ভালা মাকে নিজের মতো বজ্জাত বানিয়ে ফেললি। ওর কথায় নাওমি ক্ষেপে গেল, একটু স্থির থাকতে পারল না। তাকে বজ্জাত বলা হচ্ছে? এই তালহাকে উচিত শিক্ষা দিতে হবে। নাওমি মুখ খুলল কিছু বলতে তখনই আরশি বেগম নিজ থেকেই ধমকালেন। এই তোরা আবার শুরু করবি নাকি? সব সময়ই লেগে থাকা তাই না? আর তালহা কি সব উল্টা পাল্টা কথা বলছিস? এখন থেকে এই বাড়ি নাওমিরও। বিয়ের পর স্বামীর বাড়ি মেয়েদের আসল ঠিকানা হয়। এইটুকু বলে আরশি চুপ করে গেলেন। সত্যি তো মেয়েদের আসল ঠিকানা তার স্বামীর বাড়ি হয়। নিজের অতীতের কিছু কথা মনে পড়ে গেল তার। ওনার হুঁশ ফিরল, নাওমির কথায়। যে খুবই রুক্ষতার সহিত নিজের মতো আওড়াচ্ছে। স্বামী নাকি ছাই? তুই বউ নামকো ছাই। তুই জামাই নামক কুত্তা। তালহা ক্ষিপ্ত হল। সারাটে রাস্তা যাকে কোলে চড়িয়ে এই অবধি আসা, সেই তাকে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করল। না হেইটা সহ্য করা তালহার সঙ্গে একটুও মানাবে না। ও এগিয়ে এসে কোমরে হাত দিয়ে ভ্রু নাচিয়ে শুধালো। আমি কুত্তা? তো তুই কি? হ্যাঁ, তুই হলি কুত্তি বউ। নাওমি, এবার বেশি রাগ লাগলো। ও হাত গুটিয়ে এগিয়ে আসতে আসতে শুধালো। কি বললি কুত্তি বউ? আমাকে? এ নাওমি কবিরকে? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। নাওমি, রাগ আরো বাড়িয়ে দিতে তালহা আরো জোরে চেঁচিয়ে শুধালো। তুই আমার সাহসের দেখছিসটা কি? হ্যাঁ, তোর মতো 100টা পচা নারিকেলকে ফু দিয়ে উড়িয়ে দিতে পারি আমি বুঝলি? দে ফু দে। যদি না উড়ে যাই না তাহলে তোর খবর আছে। দে ফু দে। এইটুকুন বলেই সে তেড়ে আসলো। তালহা ওর এগিয়ে আসা দেখে সামান্য, একদম কিঞ্চিত ভয় ভীতি হল। বেশি কিন্তু না, এই ফাটা তাল কোনো পচা নারিকেলকে একটুও ভয় পায় না। তবে এখন একটু লাগলো, তালহা নাওমির রুদ্র রূপ দেখে একটু পিছিয়ে গিয়ে আরশি বেগমকে দেখিয়ে শুধালো। দেখো দেখো কেমন দাজ্জালের মতো পায়ে বেঁধে ঝগড়া করতে আসছে। মা তোমাদের বংশে এই হিটলারটার পয়দা কেমনে হলো? ওর কথায় আরশি, পেছনে থাকা মেয়েটা ফিক করে হেসে উঠল। নাওমি তার দিকে কড়া চোখে তাকাতেই আরশি বেগম চোখের ইশারায় মেয়েটাকে চুপ থাকতে বললেন। নাওমি তালহার দিকে মুখটা সামান্য একটু হা করে তাকালো, কোমরে এক হাত রেখে ওর দিকে ভ্রু নাচিয়ে বলল। আমি হিটলার আর আপনি তো নবাব সিরাজউদ্দৌলা এর বংশধর তাই না? তালহা ভাব নিয়ে নিজের চুলে হাত বুলিয়ে বলল। সেটা কি আর বলতে, আমি হলাম রাজার বংশধর। উহুম রাজা নয়, বরং সেটা হবে রাজাকার, তুই হলি একটা রাজাকার। তালহা আহাম্মকের মতো তাকালো, ভ্রু কুচকে জিজ্ঞেস করল। কি বললি তুই? নাওমি ওর সামনে হাত নাচিয়ে নাচিয়ে শুধালো। কেন এখন বয়রা বংশধর হয়ে গেলি নাকি? তুই হলি রাজাকার, শয়তান, ইতর, বাদরের বংশধর। তালহা, রাগ শীর্ষে, সে এবার নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে চেঁচিয়ে বলে উঠল। পচা নারিকেল, নিকাম্মির রাক্ষসী কুত্তি ফালতু। নাওমির ও রাগের পারদ বাড়ল, সেও একই ভঙ্গিমায় তাকে শুনিয়ে দিল। তুই কুত্তা, তুই কুত্তি, তুই ছাগল, গাধা, ষাঁড়। তুই ছাগলি, গাধি, মহিষ। চল হাট, তুই যা, সর কুত্তা। সর আবাল, তুই বাল, যা এখন। তুই যা, হুট, হাট। ফু, গুহ, বাল, ছেঁড়া তাল। ওদের ঝগড়ার এমন সিরিয়াস মোমেন্টে এসে আরশি ধমকে উঠলেন। এক ধমক দিতেই চুপ হয়ে যায় দুজনে। ওদের মৌন হয়ে যাওয়াটা ঠিক পছন্দ হলো না সেই মেয়েটার। ও মুখটা গোমরা করে নিল অমনি। কালো মুখ টানিয়ে আরশি বেগমের হাতের কাছে মুখ টানিয়ে একটু নিচু গলায় শুধালো। খালা আম্মা থামালেন কেন? ওনাদের ঝগড়া দেখতে তো ভালোই লাগছিল। সব সময়ই আপনারা বন্ধ করে দেন। গাঢ় অভিমানের রেশ শোনালো তার কণ্ঠে। তবে ওর এই মন খারাপে একটুও ভ্রুক্ষেপ দেখালো না আরশি বেগম। উনি বরং একটু গলা উঁচিয়ে জোরে একটা ধমক ছাড়লেন। এক ধমকে মেয়েটা সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। ওর মুখটা আরো কালো মেঘের মতো আধারে লুকিয়ে গেল। যা দেখে তালহা কপালে ভাঁজ ফেলে আরশিকে বোকার মতো করে শুধালো। মা তুই দীপাকে ধমকাচ্ছ কেন? দোষ করল তোমার ভাইয়ে, মেয়ে আর বকছ আমার বোনকে। একদম বকবে নাট। ওর কথায় নাওমি ওকে খেয়ে ফেলার মতো নজরে দেখল। তালহা পাত্তা দিল না, নাওমি সেভাবেই তাকিয়ে। আরশি বেগম ওর কথায় আরো রেগে যান। দীপার থেকে বেশি জোরে ধমকটা এবার তালহা খেল। সবাই কেঁপে উঠল তার ধমকের দাপটে। দীপা বর্ষর একটা ঢোক গিলল। আরশি বেগমের রাগী সব পড়ল তালহা উপরে। উনি রেগে ওর কান চেপে ধরে বললেন। কি বললি বকবো না? ওকে না বকলেও তোকে আমি ছাড়ছি না। ফাজিল ছেলে, সেই সন্ধ্যা থেকে তোদের নাটক দেখছি। বেশি বার বেড়েছিস? আমার হাতের মারগুলো ভুলে গিয়েছিস তাই না? তোকে আজ আমি ঝাঁটা দিয়ে ঝাড়ব। দাঁড়া তুই।
তালহা, কানে টান পড়ায় চোখ মুখ কুঁচকে নিয়েছে সে। তীব্র ব্যথা পাচ্ছে সে। মা ধরলে আর হালকা ভাবে ধরে না। এমন কান মলানি দেয়, যে 3-4 দিন কান স্পর্শ করা যায় না। মায়া দয়াহীন মা হয়ে যান তখন। তালহা কানে হাত চেপে মায়ের উদ্দেশ্য বলল, মা ছাড়ো, প্লিজ ছাড়ো, লাগছে আমার। আরুষি বেগমের ওরের পূর্বে নাওমির কর্কশ শব্দে তিরস্কার। আরো জোরে দেও ফুপি, ওর কান একদম ছিঁড়ে ফেলো। বেয়াদব একটা। তালহার এবার বেশ রাগ হলো। ফুপি আর ভাতিজি মিলে তাকে শেষ করার পরিকল্পনা করছে। না না, এইটাই তো হতে দেওয়া যায় না। তালহা মাকে কিছুই বলতে পারবে না। মাথায় একটা বুদ্ধি খুঁজল। ছোট কাল হতেই তার বুদ্ধিটা আবার একটু বেশি। একটু ভাবলেই সুন্দর পথ বেরিয়ে আসে। এই তো কি সুন্দর একটি পরিকল্পনা চলে এলো। সে জমিনে দিকে নিজের তর্জনী তাক করে চিৎকার করে বলে উঠল, এই টিকটিকি। শব্দটা শোনা সঙ্গে সঙ্গে উপস্থিত 3 জন রমণী এক চিৎকার দিয়ে সোজা বাড়ির ভেতর ঢুকে যায়। আরুষি বেগম টিকটিকি ভয়ে ছেলের কান ছেড়ে ভেতরে ঢুকে যান। আর নাওমি তার আগে ঢুকেছে। দীপা ও পিছু পিছু গিয়েছে। তালহা কানে হাত স্পর্শ করে দাঁড়িয়ে স্বস্তির একটি শ্বাস ছাড়ল। বুকে হাত রেখে নিজ মনেই বিড়বিড় করল, বাঁচা গেল। না হলে মা যেই ভাবে ধরেছিল, আজ পাকা মাথা থেকে কান আলাদা করেই ছাড়ত। কি সাংঘাতিক মহিলা। তালহার বাচ্চা, তুই একবার শুধু ঘরে আয়, এরপর তোকে দেখছি। উপর তলা বেলকুনি থেকে মায়ের করা গলার আওয়াজ শোনা গেলই। তালহা এক মুহূর্তের জন্য ভয়ে ভীত হল। তবে পরক্ষণেই নিজেকে সামলে নিল। দ্রুত বাহির থেকেই মেইন গেট লাগিয়ে দিল। দরজার দ্বার লাগিয়ে দেওয়ার ক্ষণে তালহা আঁখি গেল পাশের নামফলকের দিকে। গোটা গোটা স্বর্ণালী রঙের অক্ষর খুদে লেখা রয়েছে, টেনশন ফ্রি ভবন, নিজের বাড়ি। নাম নিয়ে বড্ড খুঁতখুঁতে স্বভাবের তালহা। 2 দিন পর পরেই এই বাড়ি নাম পরিবর্তন করাতে হয় তার। এই তো দিন আগেও এই বাড়ির নামফলক ছিল, ভেতরে শান্তি নেই। যখন বাড়ি আবহাওয়া যেরূপ থাকে তখনই তালহা তার বাড়ির নাম সেইটাই রেখে বসে। এতে ওর প্রাণটা শান্তি পায়। গতকাল শুনেছিল মামাতো বোন নাওমি উর্ফে তার চরম শোকর বিবাহ স্থির হয়েছে। বিষয়টি জানার পর থেকেই তার মনটা খুশিতে তার ছোট বুকের পাখি নাচানাচি করছিল। মনে হচ্ছিল তার বড় বিপদ নাম আপদটা এবার বিদায় হবে। সেই আনন্দেই তো বাড়ির নামখানা সে বদল করিল। দিয়ে দিল টেনশন ফ্রি ভবন। নাওমি বিয়ের তোড়জোড়ে সকলেই মহা ব্যস্ত হয়ে চলে গিয়েছেন বাড়ি খালি করে। তালহা যে অবশ্য যেতে ইচ্ছুক ছিল এমনটা নয়। সে যুবক ইচ্ছাবিরুদ্ধী হয়ে গিয়েছে ম্যারেড হলে। নাওমিরকে দেখতে নয়, বরং বিয়ে বাড়ির মজার আর সুস্বাদু খাবার আহার করতে। খাবারের যেমন গন্ধ তেমনই ছিল তার স্বাদ। কাউকে না জানিয়ে সোজা সে ঢুকে পড়েছিল ও বারবচি খানায়। পেট ভরে খেয়ে দিয়ে কোনো দিক না তাকিয়ে সোজা বাড়িতে এসে পড়েছিল। নিজের ঘরে আরাম করে ঘুম দিবে ভেবেছিল। তবে সেই চিন্তাধারা ওকে বদলাতে হলো। মা তার ঘাড়ে রাক্ষসী চাপিয়ে দিয়েছে। একে নিয়ে তালহা করবেটা কি? তালহা গেইটের বাহিরে দাঁড়িয়ে কোমরে হাত রেখে পায়চারি করছে। আকাশটা এবার একটু একুট পরিষ্কার হচ্ছে। ঘন কালো ভারী মেঘ সরে ওখানে চাঁদের দেখা মিলছে। হঠাৎ বদলে যাওয়া এই আবহাওয়ায় তালহা একটুও বিস্মিত নয়। এইটা এইখানে রোজকার ব্যাপার জ্যান্ট। নারিন্দা হলুদ মসজিদ পেরিয়ে 13 নাম্বার গলির ভেতরেই অবস্থিত এই টেনশন ফ্রি ভবনটা তালহা 1.5 তলা উঁচু বহন, দুধারেই উঁচু উঁচু দালান কোঠা। তালহা 1.5 তলা ভবনের ঠিক সামনের বাড়িখানা হচ্ছে নাওমিদের। তার মেইন গেটে এখন বন্ধ। তাদের একটি নামফলক রয়েছে, যার উপর লেখা রয়েছে স্বপ্নপুরী। নামখানা তালহার একটুও পছন্দ নয়। বাড়ি আবার কারো স্বপ্ন হয় নাকি? এই দুনিয়ায় কোনো জিনিসকেই স্বপ্ন আর শখ হিসেবে রাখতে নেই। দুনিয়াবি সবকিছুই খানিকক্ষণের মোহ কেবল। এই আছে এই নেই, তাই তার এই নামফলক পছন্দ নয়। বাড়িটা কেমন নীরব হয়ে আছে। তালহার খারাপ লাগলো, কিন্তু যখনই তার বাড়ির 3য় তলা হতে ধমকের শব্দ আর নাওমি উঁচু গলার কথা ভেসে এলো তখনই ঘোর কাটল ওর। নিজের চারপাশে স্নিগ্ধ আর মনমোহন পরিবেশটা একদম ফিকে হয়ে পড়ল। মুখে ছড়িয়ে গেল বিরক্তি রেখাট। তালহা ঠিক করল, এই বাড়ির নাম আর টেনশন ফ্রি ভবন রাখা যাবে না। কিন্তু এইটা যদি না থাকে তবে নামফলক হীন বাড়িটা কেমন দেখাবে? নাওমিদের বাড়িতে কত সুন্দর আর বড় অক্ষরে লেখা রয়েছে স্বপ্নপুরী। তাদের বাড়িটা ফিকে থাকবে কেন? তালহা এটা মোটেও মানতে পারবে না। ও একটু সময় লাগিয়ে ভাবল। তার আবার ভাবলে সবকিছুই মাথায় ধরে যায়। এই তো এখনই একটা চটপটে নাম তার মাথায় এসেছে। তালহা হেসে নিজের পকেট থেকে ফোনটা বের করে নোটে ছোট ছোট অক্ষরের লিখে ফেলল, খা কম চিল্লা বেশি ভবন।
তালহার ঠোঁটে প্রাপ্তির হাসি ফুটে উঠল। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ও শুধালো। এতদিনে বাড়িটা তার সঠিক নামটা পেল। পারফেক্ট। তালহা কোথায় রয়ে গেলি? জলদি আয়। মায়ের চিল্লানি শুনতাই হাত খসে তার কলিজার টুকরা ডিভাইসটা পড়ে যেতে নিল। অমনি তালহা হিরোর এন্ট্রি নেয় তাকে কেচ ধরে ফেলল। ফোনটাকে বুকের সঙ্গে চাপিয়ে ভয় আত্মা কাঁপানি স্বরে বলল, বাঁচা গেল। আমার কলিজাটা বেঁচে গেল। বাট তালহা নাওমি থেকে কি উপায় বাঁচবে? সে মরতে রাজি, কিন্তু বাসরটা ওই পচা নারিকেলের সঙ্গে কখনোই করতে রাজি না। ইয়াক, ভাবলেই তালহা গা গুলিয়ে আসে। বেশ করে বমি ও পায় তার। ও নাক মুখ খিচে কিছুটা সময় নিয়ে আবারও ভাবল, আজ মস্তিষ্কের রেস্ট নেওয়ার সময় নেই যে। একটু পর পরেই তাকে ব্রেন খাটাতে হচ্ছে, নতুন নতুন বুদ্ধিও বের করতে হচ্ছে। উফ, হাঁপিয়ে গিয়েছে সে। মাথায় জোর দিতেই তালহার ঠোঁটের বাঁক বদলে ফুটে উঠল এক আত্মতুষ্টি হাসি। ও সেভাবেই বলে উঠল, আমার পুকিটা কখন কাজে আসবে? বলছি। ডিভাইস ঘেটে একটি নাম্বার বের করল। সঙ্গে সঙ্গে কল। তবে ওপাশ হতে নিরাশ ওর এলো। কাঙ্ক্ষিত মানবী এই মুহূর্তে গভীর নিদ্রায় শায়িত। এই কারণে সে কল রিসিভ করতে পারছে না। তালহা তাতে ভারী বিরক্ত। ও বার কয়েক কল করল, তবুও রিসিভ হলো না। এবার বিড়বিড়িয়ে একখান গালি ছুড়ল। হালা, নাতি ঘুম দেখাস? এদিকে আমি মরছি আর মহাশয় বিন্দাস ঘুম। উঠো শাহলা। গালি দেওয়ার 2 মিনিটে মাথায় কল রিসিভ হলো। হতে না হতেই তালহা গালি ছাড়ল। এই শাহলা, সারাদিন গার্লফ্রেন্ডের সাথে লুতুপুতু করে এখন হারবাল খাইয়ে ঘুম দিচ্ছিস? সরব চমকে উঠল না একটুও। এই এক ছেলে, সে কখনোই কোনো কিছুতে চমকায় না, রাগ করে না, আবার ভালোও লাগে না। রাত্রি এখন একটা প্রায় ছুঁই ছুঁই। এত রাতে স্বাভাবিক মানুষ ঘুমাবে এটাই নিয়ম। তবুও সে ওর করল না। তার যে ঘুম পাচ্ছে। ও ঝিমুতে ঝিমুতে বিড়বিড় করে আওড়ালো, কাজ কি সেটা বল? ওর এইটুকুন শুনতাই তালহার ভেতরের আত্মা অস্থির হয়ে উঠল। খাঁচা চুল হাতের মুঠোয় পুরে নিজের অস্থিরতা প্রকাশ করল। মামা নাওমির সাথে তো আমাকে বাধাইয়া দিছে। কথাটা কর্ণে ধাক্কা দিতেই সঙ্গে সঙ্গে তন্দ্রা ছুটে গেল সর্বের। যুবক এক লাফে নরম গদি ছেড়ে উঠে গেল। কানকে বিশ্বাস না করার মতো কণ্ঠে চেঁচালো, কি কস মামা? তোরে নাওমি মাঝখান দিয়া খাইয়া ফেলছে? তালহার নাক মুখ কুচকে এলো মুহূর্তে। সঙ্গে সঙ্গে গালি দিল ছুড়ে। চুপ কর শাহ লাল আলবাতি। কি সব বলছিস? আমি বললাম কি আর আমার সারেন্ডা বাজায় কি? সরব নিজের এলোমেলো রুক্ষ চুলে হাত বুলিয়ে নিজেকে শান্ত করল। জীবনে প্রথম সে অবাক হয়েছে, চমকেছে, থমকেছে। এটার অনুভূতি একটু অন্যরকম হবেই। সরব নিজেকে স্থির করল, একটু ঢোক গিলে শুধালো, দাঁড়া, সাইফকে কনভারসেশনে নিচ্ছি। তালহা দ্রুত তাড়া দিয়ে বলল, সঙ্গে মীর কেউ নেই। আচ্ছা, ওয়েট কর। 5 মিনিটের মধ্যে ঘুমে মাতাল মাতাল আরো দুজনের কণ্ঠ শোনা গেল। তালহা বিরক্ত, তার জীবন ধ্বংস হয়ে গিয়েছে। আর তার বন্ধু মহলের সকলেই নাকে তেল দিয়ে বিন্দাস ঘুম। এইটা তার সহ্য হচ্ছে না। জোরে সবটি কে গালি দিল? বাতারা চিহ্নলে ঘুম দিচ্ছিস তোরা? জীবনে ঘুমাসনি, আজকেই সবাইকে মরার ঘুম দিতে হলো? তালহার রাগান্বিত কণ্ঠ শুনে সাইফ হামি তুলতে তুলতে বলল, মামা চেত কেন? জানিস না কালকি রাতে কি করছি? তার ঘোর এখনো কাটেনি, তাই ঘুমাচ্ছি। এবার বল কার ফালাতে হবে? আমার। সঙ্গে সঙ্গে মীরের চিৎকার, কি সব বলছিস দোস্ত? তোর ফেলতে হবে মানে? তালহার রাগ উঠে গেল। ও নিজের চুল নিজে টানল। এরপর চেঁচিয়ে বলল, আরে ফাজিলের দল, আমার সমস্যা হয়েছে। এখন সমাধান চাই। ওর কথায় সাইফ শান্ত, একদম নীরব ভাবে হেসে বলল, মামা, তোর সমস্যা তো তুই সলভ করো না, আমাদের কেন মাখাচ্ছিস? তালহা চোখ সরু করে নিল। বিপদের বন্ধু তবে এরা? একটা সিঙ্গারা অবধি একা তালহাকে খেতে দেয় না। আর বিপদের সময় হলে কি নিজেরটা নিজে দেখো? ও কিছু বলবে তার আগেই সর্বের গলা। গাইস, ফান করিস না, ব্যাপারটা ভারী জটিল। বিয়ে শাদির ব্যাপার। বিয়ে শাদি মানে? তালহা, সাথে বিয়ের কি সম্বন্ধ? মীরের ভদ্র সলুক ভাবে বলা কথাটা প্রেক্ষাপটে সাইফের অসভ্য মার্কা কণ্ঠ শুনালো। তালহা, মামা, তুই আবার কার সাথে কট খাইলি? কোন এরিয়াতে আছিস এখন? ছেলেগুলো নিয়ে আসবো নাকি? তালহার মন চাইল নিজের মাথাটা এক বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলতে। ও রেগে যায়, চেঁচিয়ে বলল, কট খাইছি। তোর আম্মা নাওমির সঙ্গে এক বাথরুমে একসাথে কট খাইছি। অন্ধ দুজন আমাদের দুইটারে ধরে বেঁধে বিয়া দিয়ে দিছে। এখন বাসর ঘরে যাব টিপস দে। নিজের উপর অন্য লোকের সঙ্গে পালিয়ে যাওয়ার পর কাহিনীটা যখন স্বামী জানতে পারে,
তখন তার প্রতিক্রিয়া যেমনটা হওয়া দরকার, তার থেকে ঠিক 4 গুণ বড় বাজ যেন পড়েছে মীর আর সাইফের মাথায়। ওরা এই বোমাকে একদম আশা করেনি। নিজেদের বিয়ে বিদ্রোহী বন্ধু মাঝরাতে ফোন দিয়ে বলছে, সে নাকি নিজের চরম শোকর সাথে কট খেয়ে বিয়ে করেছে, তাও নাকি বাথরুমে। বিষয়টা কোন লেভেলের হলে বকবক করা মুখগুলো এক মুহূর্তেই অফ হয়ে যেতে পারে? সাইফ মীর একদম চুপ করে আছে। তাদের কোনো সারা শব্দ না পেয়ে তালহা কান হতে ফোনটা সরিয়ে মুখের সামনে আনল, বিড়বিড় করল। সব কি আবার অতিরিক্ত শোকট খেয়ে মরল নাকি? কথাটা শেষ করতে দেরি হলেও ওপাশ হতে দুজনের উঁচু গলায় কি শব্দ শোনা যেতে দেরি হলো না। তালহার ভালো হলো, ফোনটা ওর কান থেকে দূরে ছিল, না হলে বয়রা হওয়া সুনিশ্চিত ছিল। ওপাশ হতে সাইফের ব্যতিব্যস্ত কণ্ঠ শোনালো, দোস্ত তুই কি সব বলছিস? তুই আর নাওমি, মানে কেমনে কি মামা? তুই তাও ওর সাথে? হাউ ইজ পসিবল? আই কান্ড ইমাজিন ইট। সত্যি করে বল, কাহিনী কি? কেমনে কি? তালহা ওর করার আগেই সাইফের ফের অস্থির গলা, দোস্ত জলদি কেমনে ওই নাওমি তোরে খেয়ে দিল? আরে বল না, বল। তালহা কিছু বলবে তার আগেই মীরের কণ্ঠ, সে কাল ওই একই, তবে ভদ্রতা বজায় রেখে বলল, এই সব কিভাবে বলো তালহা? না মানে তোর তো নাওমির সঙ্গে 1 মিনিটও বনে না, তাহলে কিভাবে হলো? চুপ, একদম চুপ। এক ধমকের সব চুপ হয়ে গেল। এত সময়ে সরব একটু নড়েচড়ে বসল। এদের সবার মাঝেও একদম মৌন ছিল। এমন নয় ঘুমিয়ে গিয়েছে, সে জাগত। মহা সিরিয়াস টপিক নিয়ে তারা আলোচনা করছে। কিন্তু এইখানে তার বলার মতো কিছুই নেই যেন। হয়তো আছে, বাকি দুইটার মতো তারও অনেক কিছু বলার আছে। তবে সে বলতে ইচ্ছুক না। যদি সব কিছুই বলে ফেলা হয় তবে বলতে পারল না বলে আক্ষেপটা আর রইল কোথায়? সরব একটু এমনি চুপচাপ বাঘের বাপ। তবে সাইফের বিপরীতে, সে চঞ্চল, অশান্ত, আর তার এই অশান্ত মুখ তালহার ধমকে দমে যায়নি। সে পটপট করে বলে দিল, তুই চুপ কর হারামি। বিয়ে করে বাসর করে এখন ফোন দিয়ে কথা বলিস? আমাদের সামনে তো খুব দেখাচ। তোরা একটা আরেকটার এই সহ্য করতে পারছ না। আর তলেতলে এই সব, তাই না? তার কথা একই যুক্তি দেখিয়ে মীরও বলল, তবে সভ্যতা বজায় রেখে। ইয়েস তালহা, তুই যে এমন করবি এইটা আমাদের ধারণাই ছিল না। তুই অনেক নটি বয় তালহা। এই বদমাইশের দলের নেতারা তোরা থামবি নাকি এখনই তোদের বাড়ি এসে জুতো পেটা করব? আমি শালা নিজের জিন্দেগি নিয়ে প্যারায় আছি আর তোরা এইখানে নাটক শুরু করছিস? আর সাইফ তুই কি আর ভালো হবি না? অসভ্য, এর মতো ভাষা কেন তোর? ও আট খাইয়া দিল, হ্যাঁ, সামনে পেলে থাপ্পড় দিব। সাইফ মুখ বাঁকালো, তার গালি ওর গায়েই লাগলো না যেন। ও ভাবেই জিজ্ঞেস করল, দোস্ত এবার বল কিভাবে কট খাইলি? তোরে আমি নিকা। বেশ থামো ভাই, তোর ওই জন্মগত গালি আমি শুনতে চাই না। সোজা সুজি বল কাহিনী কি? তোদের আমি। তালহাকে থামিয়ে সরব এবার শান্ত গলায় বলল, তালহা রাগ বাদ দে, আসল কাহিনী কি সেটা বল। কিভাবে কি হলো? অল্প কথায় থামতেই তালহা রেগে দাঁতে দাঁত চেপে বলল, আমি কি মজা করতে তোদের মাঝরাতে ফোন দিয়েছি? কাহিনী তো বলছিলাম। স্লা এই দুইটাই ফাজলামি করছে। এবার মীর বলে উঠল, আচোছা বাদ দে, বল তো দেখি কি হয়েছে। তালহা বার কয়েক জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করল। এরপর কোমরে এক হাত রেখে অস্থির কণ্ঠে বলল, পুরা মাইকার চিপায় ফাইসা গেছি মামা। সরব গুরুগম্ভীর হয়ে প্রশ্ন ছুড়ল, আগে পুরোটা বিষয় একটু বিস্তারিত বল। ওর কথায় তালহা চেতে গিয়ে বলল, আরে বিস্তারিত বলার সময় নাই এখন। রাতের বাজে 1টা, আধা ঘন্টার মধ্যে যদি বাসর ঘরে না ঢুকি তাহলে মায়ের জুতো আর আমার গাল। হেল্প মি। ওর কথায় পরপর হাসির শব্দ এলো। খুব বিচ্ছিরি শোনালো এই কলহর। তালহার রাগ লাগলো, ওদিকে সাইফ গাইল, তালহা মামা বি লাইক আমি ফাইসা গেছি। আমি ফাইসা গেছি মাইকার চিপায়। মীর একটু বাজিয়ে দিয়ে বলল, যাও মামা এনজয় কর, বাঘিনীকে বিড়াল বানা। শক্তির জন্য ট্যাবলেট পাঠাবো নাকি? এক লাথি দিয়ে তোর 36টা দাঁত ভেঙে চুরমার করে দিব স্লা নাতি। এদিকে আমি বাসর করব না বলছি আর ওই দিকে সেটে। তালহার উচ্চারণ করতেও ইচ্ছে হলো না। অস্থির লাগে। এত সময়ে ঝগড়া করে যাওয়া পার করেছে, এই মোমেন্টে এসে সে একদম অসহায়, নিরুপায়, অসক্ষম, আর সব থেকে বড় অভাগা হয়ে দাঁড়িয়ে আছে। ওর অসহায়ত্ব বাড়িয়ে তুলতে এরা উঠে পড়ে লেগেছে। তালহার পরিস্থিতি বুঝতে পেরে সরব তার চির শান্ত গলায় বলল, তোর নাওমির সঙ্গে বিয়ে হয়েছে? তালহা মাথা দুদিকে নাড়িয়ে বলল, না নিকাহ হইছে। খেটখেট করে হেসে উঠল সাইফ আর মীর। সরব হাসল না, তার এমন সামান্য বিষয় নিয়ে হাসার ইচ্ছে নেই। তার ইচ্ছেতেই সবটা চলবে।
ও ফের গম্ভীর হয়ে বলল, এবার কি করবি? বাসর? তালহার কথা শোনার সঙ্গে সঙ্গেই মীর বলল, তাহলে ফোন দিয়েছিস কেন? ওর কথায় সাইফ ফের অসভ্য আর অভদ্র হয়ে বলে বসল, আর কেন? আমাদের জ্বালা বাড়িয়ে দিতে। এক লাথি দিব তোর পিছে। মারের কথা শুনেও খেটখেট করে হেসে দিল সাইফ। তার এই হাসিটা এই মুহূর্তে দুনিয়ার সবথেকে বড় বিরক্তিকর শব্দ শোনাচ্ছে। তালহার মন চাইছে ফোনকে আছড়ে ভেঙে ফেলছে। ওকে বাধা দিয়ে সর্বের ফের কথা। কেন কল দিলি? নাওমি বাসর ঘরে বসে আছে, মা আমায় ডাকছে ঘরে যাওয়ার জন্য। হেল্প কর দোস্ত। তো মামা অপেক্ষা কিসের? জানা, দরকার পড়লে প্রো-টে ক স ন পাঠিয়ে দেই। সাইফের বাচ্চা তোরে যখন আমি হাতে পাবো না, তখন মজা দেখাবো। আমি ওরে ধরবো নাকি ছুবো? আই হেইট সি। কথাটা একদম যেন পছন্দ হলো না মীর আর সর্বের। ওরা চুপ করে রইল। সাইফ কিছু বলবে তার আগেই তালহা বলল, একটা পথ দেখা, যেন নাওমি চেয়েও আমার ইজ্জত লুটতে না পারে। সরব একটু ভেবে বলল, কিছু করতে হবে না। তুই যা, নাওমি ওমন মেয়ে না। ওহ তাই আব্বা, আপনি তারে ভালো করেই চিনেন দেখছি। সরব শান্তভাবে বলল, আমাদের ডিপার্টমেন্ট সবথেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে। তাকে ভালো করেই চিনি। তালহা গালি দিল টাগে, এরপর বলল, ওই তোর জ্ঞানী, রাখো তোর পকেটে আর ভাগ। আমাকে আইডিয়া দে না হলে মরে গিয়ে। সরব চুপ করে থাকল। তর্ক তার পছন্দ নয়, তাই চুপচাপ থাকল। এদিকে তালহা বিরক্তি নিয়ে তবে অস্থির কণ্ঠে বলল, আরে তোরা কিছু বলছিস না কেন? কোনো আইডিয়া দে ভাই দে। আর দাঁড়িয়ে থাকতে পারছি না। কি দাঁড়িয়ে? চর খাবি স্লা নেগেটিভের নানা। আচ্ছা শুন, একটা আইডিয়া আছে। তালহা যেন আশা খুঁজে পেল, বলল, কি? সাইফ হেসে বলবে, তার পূর্বেই মীর বাধা দিল, দোস্ত আগে আমারটা শুন। বল। নাওমিরে ধরে বাসরটা করে নে। একে তো যেই আগুন সুন্দরী, তার উপর ওর যেই অ্যাটিটিউড। পুরো কলেজ যার পেছনে লাড্ডু, সেই লাড্ডু তোর ঘরে, তোর নরম বিছানায়। উফ মামা। মীর, আর ইউ আউট অফ ইউ মাইন্ড? তুই কি সব বলছিস? আর শুন, নাওমি যেমনই হোক না কেন, সি ইজ মাই কাজিন ওকে। হ্যাঁ আমি মানছি ওর সাথে আমার বনে না। বাট ওর বিরুদ্ধে কোনো বাজে শব্দ যেন আমি আর না শুনি। যদি হয় তাহলে আমি তালহাতে পরিণত হতে সময় নিব না, মাইন্ড ইট। হঠাৎ করেই বদলে যাওয়া তালহার কঠোর স্বরে অবাক বাকি রা অবিশ্বাস্য শোনালো ওদের কাছে। সরব চুপচাপ শুধু শুনে গেল। মীর আর কিছু বলার মতো থাকল না। সাইফ গলা খাকারি দিয়ে শুধালো, আমার কাছে একটা বুদ্ধি আছে। আজগুবি কিছু দিস পারলে? সাইফ ঝটপট বলল, আরে না না, তেমন কিছু না। তোর কাজের। তালহা জিজ্ঞেস করল, কি সেটা? দোস্ত আগে বল, রাগ করবি না। গালি দিবি না? তালহা চোখ বন্ধ করে আবার খুলল। বিরক্তি নিয়ে শুধালো, বল তো তুই। তুই মাল খা। তারা চিহ্ন, 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 তারা চিহ্ন। নাওমিকে দীপা ধরে নিয়ে এলো একটি বেশ বর্ষর কক্ষের দুয়ারে, নিকট। এই রুমের দরজাটা দেখতেই নাওমির নাম মুখ কুঁচকে এলো। দরজার বাহিরে একটি লাল কার্ডে লেখা রয়েছে, ডিশ।